ছবির এই মানুষটিকে নিশ্চয়ই আপনারা সবাই চিনতে পারছেন। ইনি সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম। উনি সম্প্রতি তারই সাবেক মন্ত্রণালয়ে একটি আবদার করে চিঠি দিয়েছেন। সে আবদারটি খুবই মজার। সেটি হচ্ছে তার নামে 3টি মামলা হয়েছে, হত্যা মামলা, লালবাগ, যাত্রাবাড়ি সহ 3টি জায়গায়, এবং এই হত্যা মামলাগুলো থেকে ওনার নাম যাতে বাদ দেওয়া হয় সেই আবেদন করেছেন বর্তমান যে জননিরাপত্তা সচিব ডক্টর মোমেনের কাছে। তো যেটি বলছি, এবং এই চিঠিতে উনি বলেছেন যে সরকারি একটি রাজনৈতিক সিদ্ধান্তে এই হত্যাকাণ্ড হয়েছে, বিষয়টি এভাবেই বলতে চেয়েছেন, এবং এর সাথে ওনার কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো সংযোগ নেই। খুবই হাস্যকর। আপনারা সবাই জানেন যে সরকারের যে পুলিশ ডিপার্টমেন্ট সেটি এই জননিরাপত্তা বিভাগেরই অধীনে, এবং এই পুলিশই কিন্তু গত জুলাই এবং আগস্টে 800 ছাত্র জনতাকে নির্মমভাবে হত্যা করেছে এবং 20,000-এর উপরে ছাত্র জনতাকে আহত করেছে। আর এই মন্ত্রণালয় যার মাধ্যমে পরিচালিত হয়, সেই মন্ত্রণালয়ের সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তা হলেন জাহাঙ্গীর আলম। উনি এখন বলছেন এটির সাথে প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো সংশ্লিষ্টতা তার নেই, এবং উনি চিঠিতে আরও বলছেন যে উনি একজন অসুস্থ রোগী, তার হার্টে একটি রিং পরানো হয়েছে এবং আরও একটি হার্টে ব্লক রয়েছে। এই অবস্থায় বিবেচনা করে তাকে যেন এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। আসুন একটু আলোচনা করি এই ডক্টর জাহাঙ্গীর আলমের প্রসঙ্গে। সেটি হচ্ছে সরকারের কোনো নিজস্ব কিন্তু কোনো হাত পা থাকে না। সরকারের যে প্রশাসন, পুলিশ বিভাগ, এইসব আমলাতন্ত্রের মাধ্যমে কিন্তু সরকার পরিচালিত হয়, এবং সরকার যেসব রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে থাকে, সেটি বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, যে সরকারই আসুক, সব কিন্তু প্রশাসনের মাধ্যমেই বাস্তবায়ন করে থাকে। এবং সেই প্রশাসনের সর্বোচ্চ নীতি নির্ধারক ছিলেন জাহাঙ্গীর আলম। উনি বলছেন এটার সাথে ওনার সংশ্লিষ্টতা নেই। আচ্ছা, আমি বুঝলাম যে ওনার সংশ্লিষ্টতা নেই, কিন্তু উনি যখন এই হত্যাকাণ্ডগুলো ঘটে তখন কি উনি পদত্যাগ করেছিলেন? উনি কি কোনো প্রতিবাদ করেছিলেন? ওনার চাকরি তো আর কয়েকদিনই ছিল, চাকরি জীবনে একদম শেষ প্রান্তে চলে এসেছিলেন। শুধু একটি চাকরির জন্য এই এত শত শত ছাত্র হত্যা উনি মেনে নিলেন? কি নির্মম! দেখুন, যদি দেখেন যে, এবং উনি বলছেন যে আমি যদি এই সিদ্ধান্তগুলো বাস্তবায়নে না করতাম তাহলে শৃঙ্খলাজনিত অভিযোগ তার বিরুদ্ধে উত্থাপিত হতো। যেটি বলছিলাম, অর্থাৎ উনি চাকরির মায়া করেছেন। ওনার ছেলের বয়সী যেসব ছাত্রছাত্রী নিহত হয়েছেন, তাদের প্রতি একটু মায়া হয়নি, মমতা হয়নি। তখন ওনার সমস্ত বিবেক বুদ্ধি সব বধির হয়ে গিয়েছিল। আপনাদের নিশ্চয়ই মনে আছে, একটি ভিডিও ভাইরাল হয়েছিল, যে ভিডিওতে পুলিশের একজন এডিসি তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানকে দেখাচ্ছিলেন, স্যার একটি গুলি মারলে একটি মরে, বাকিটি যায় না। ঠিক এই ভিডিওর ঠিক পাশেই উনি ছিলেন। কিন্তু উনি তখন কী করেছিলেন, কি ওনার ভূমিকা ছিল? এখন ওনার বিবেকবোধ জেগে উঠেছে, তখন তো ওনার বিবেকবোধ জেগে ওঠেনি। তখন উনি বলছেন শৃঙ্খলাজনিত কারণে, অভিযোগের কারণে উনি বা এই সিদ্ধান্তে নিতে হয়েছে। চাকরির মায়া, আপনি শুধু একটু চাকরির মায়া করেছেন, আসলে চাকরির মায়া না। আপনি তো ভেবেছিলেন এই সরকার টিকে থাকবে, এবং এই সরকার যদি টিকে থাকে তাহলে আপনি আরও আর্থিকভাবে লাভবান হবেন, সামনে মন্ত্রী মিনিস্টার হবেন, এই ধরনের লোক আপনার কাজ করেছিল। তখন তো বিবেক কাজ করেনি। এবং উনি যেহেতু আরও বলেছেন এই ঘটনার ফলে উনি এখন নিরাপত্তা নিয়ে শঙ্কিত, এবং উনি সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছেন। আচ্ছা, যখনই হত্যাকাণ্ডগুলো হচ্ছিল তখন তো উনি এই মন্ত্রণালয়ের সচিব ছিলেন, কি তখন কি ওনার সামাজিকভাবে হেয় হওয়ার বিষয়গুলো আসেনি? কারণ উনি জানতেন এই সরকার ক্ষমতায় থেকে যাবে, এবং এই সরকারের পারপাস আমি সার্ভ করতে পারলে যত ছাত্র মরুক, যত ছাত্রী মরুক, যত ছাত্র জনতা মরুক, ওনার প্রমোশন হবে, উনি আর্থিকভাবে লাভবান হবেন, উনি মন্ত্রী মিনিস্টার হবেন। শুধুমাত্র একটি চাকরির মায়ায়, চাকরির লোভে ওনার বিবেক বোধ সেদিন সব বন্ধ হয়ে গিয়েছিল। আর এখন উনি বলছেন উনি এই মামলা থেকে অব্যাহতি চান।
ওনাকে যদি মানে এই মামলা থেকে অব্যাহতি দিতে হয়, তাহলে তো সকল পুলিশকে এই হত্যা মামলা থেকে অব্যাহতি দিতে হবে। উনি এও বলছেন যে এই হত্যা মামলার সঙ্গে রাজনৈতিক ব্যক্তিদের সংশ্লিষ্টতা ছিল, কিন্তু তার সংশ্লিষ্টতা ছিল না। কি হাস্যকর! বাংলাদেশে স্বাধীনতার পর আমরা দেখে এসেছি বিভিন্ন সময় দুর্নীতি, অনিয়মের কারণে বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, বিভিন্ন দলের রাজনৈতিক নেতাকর্মীরা কিন্তু, জামাত হোক, সবাই কিন্তু জেল জরিমানা খাটেছেন। কিন্তু এই একটি মাত্র যারা এই প্রশাসনের লোক, তাদেরই কিন্তু কখনো আমরা জেল জরিমানা হতে দেখি না। কিন্তু আমরা এবার বলবো, এবার যে অবস্থায়, যেভাবে স্বাধীনতার পর সবথেকে বড় গণহত্যা হয়েছে, এবং সেই গণহত্যার সময় যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন সেই জাহাঙ্গীর আলম যেন কোনোভাবেই রেহাই না পান। উনি যদি না রেহাই পান, তাহলে এই ছাত্র জনতার 800 ছাত্র জনতার রক্ত বৃথা যাবে, কবরে শুয়েও তারা শান্তি পাবেন না। উনি কত বড় নির্মম আপনার মনে আছে? মুগ্ধ যেদিন মারা গিয়েছিল, আবু সাইদ যখন মারা গিয়েছিল, তখন ওনার বিবেকবোধ কোথায় ছিল? যখন নাফিজের লাশ রিক্সায় করে নিয়ে যাওয়া হচ্ছিল, নাফিজ দেখবেন একটি রড ধরেছিল, তখন ওনার এই মায়া, এই মানবিকতা কোথায় ছিল? তখন কি একবার ওনার মনে পড়েনি, বিবেক কি জাগ্রত হয়নি যে আমি এই মুহূর্তে এই দায়িত্ব থেকে পদত্যাগ করি? আর এখন বলছেন উনি এই মামলা থেকে অব্যাহতি চান। দুঃখিত জাহাঙ্গীর আলম, আপনাকে কোনোভাবেই এই মামলা থেকে রেহাই তো দূরের কথা, আপনার বিরুদ্ধে এমন শাস্তি হওয়া উচিত, স্বাধীনতার পর বাংলার মানুষ যেন দেখে ভবিষ্যতে যে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেবেন, উনি যেন কখনো চিন্তাও করতে না পারেন জনগণের বিরুদ্ধে গিয়ে, কোনো গণহত্যা চালিয়ে জনগণের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে রেহাই পাওয়া যায় না। এবং ওনার এমন শাস্তি হওয়া উচিত যাতে ভবিষ্যতে যেসব আমলা এই ধরনের পদে আসবেন, তারা যেন একবার হলেও মনে রাখেন যে আমি যদি ভবিষ্যতে এই ধরনের অপরাধ করি, আমার অবস্থাও জাহাঙ্গীর আলমের মতো হবে। তাই আমরা বলবো জাহাঙ্গীর আলমকে এমন শাস্তি দেওয়া উচিত যা বাংলাদেশ যতদিন থাকে ততদিন সব আমলারা যেন মনে রাখে, যেন দৃষ্টান্ত হয়ে থাকে সেই